দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আসলে বৈঠক চলছে, বিভিন্ন মৌলিক ইস্যু একই সঙ্গে সংস্কার ইস্যুতে আলোচনা চলছে। আমরা এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনার কথা বলতে চাই। আজকে জামাত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে জামাতের পক্ষ থেকে 5 বছর মেয়াদী সংসদের পক্ষে মতামত দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের বেশি যাতে কেউ না হয় সে বিষয়ে মতামত দিয়েছে জামাত। একই সঙ্গে ঐক্যমত্য আসলে কতদূর সে বিষয় নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। সংস্কার ঐক্যমত্য কতদূর এই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছে, তাদের সঙ্গে শুরুতে পরিচয় করে দিয়ে আছেন ইয়াসিন আরাফাত সহ সাধারণ সম্পাদক জামাত ইসলামী, একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবির। আমার ডান পাশে আছেন, তার পাশে আছেন সারওয়ার তুষার যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, একেবারে ডান দিকে আছেন আজিজুল বারী হেলাল তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। 3 জনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। ইয়াসিন আরাফাত, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মোটা দাগে কোন কোন বিষয়ে একমত এবং মৌলিক সব বিষয়ে একমত কিনা? আমরা নিশ্চয়ই কালকে আরও বিস্তারিত জানতে পারবো পত্রিকার পাতায়, গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো সব ইনফরমেশন আসে, সে কারণে আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া। জামাত ইসলামী আজকে সংস্কার কমিশনে 10 সদস্য প্রতিনিধির একটি দল সাক্ষাৎ করেছে। সেখানে বিস্তর আলোচনা হয়েছে, অনেক আলোচনা এখনো বাকি আছে। আমি আলোচনার শুরুতে চ্যানেল 24-এর সম্মানিত সঞ্চালক, আমার সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত দর্শক যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মৌলিক যে বিষয়গুলোতে জামাত ইসলামী একমত কিংবা মোটামুটি একমত দ্বিমত প্রকাশ করেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন সংসদের মেয়াদের প্রস্তাব ছিল 4 বছর, রাষ্ট্রপতির 4 বছর। জামাত ইসলামী আগের যে মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির 5 বছর রাখার পক্ষে মতামত দিয়েছে। প্রধানমন্ত্রী 4 বছর হলে মানে 4 বছরের যে প্রস্তাবনা, আগে সংসদের মেয়াদ 5 বছর ছিল, ধরেন সংসদ কমিশন সেখানে প্রস্তাবনা দিয়েছে 4 বছর। জামাত ইসলামী আগেরটাকে রাখার জন্য সেখানে প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে একই, 4 বছরের পরিবর্তে 5 বছরের প্রস্তাবনা দিয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর বিষয়ে একজন পরপর হোক বা একটু ঘুরে ফিরিয়ে হোক 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী যাতে না হয়, এ বিষয়ে জামাত ইসলামী প্রস্তাব দিয়েছে। এরপরে 70 অনুচ্ছেদের বাতিলের বিষয়ে জামাত ইসলামী অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন, এই 3টি বিষয় ছাড়া সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাহিরেও মতামত প্রকাশ করতে পারবেন, সে বিষয়ে জামাত ইসলামী মতামত দিয়েছে। ভোটের ক্ষেত্রে পিআর সিস্টেমকে জামাত ইসলামী আবারও উপস্থাপন করেছে। জামাত ইসলামী উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয়কে সমর্থন করেছে। সরকারের উচ্চকক্ষ প্রস্তাব ছিল 105, জামাত ইসলামী সেখানে 100 প্রস্তাবনা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিসি, যেটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটার পক্ষে জামাত ইসলামী কিছু সংশোধনী দিয়ে একমত প্রকাশ করেছে। এটা তখনও বিস্তারিত আলাপ আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ বেশি আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে অসুবিধা কোথায়? দেখেন, বাংলাদেশে ফেসিবাদের যে সিস্টেমটা, একজন স্বৈরতান্ত্রিক ধারায় কখন যায়, যখন তার হাতে প্রতিনিয়ত ক্ষমতা থাকে, ক্ষমতাকে সে কুক্ষিগত করে ব্যবহার করার সুযোগ পায়, সে যখন তখন তার মন্ত্রী বদলাতে পারে, তার সেটআপ বদলাতে পারে, তার ক্ষমতার সেই ক্ষমতা নিয়ে তো কথা হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, বিগত 16 বছরে একটানা শেখ হাসিনা যে কোনো সিস্টেমে সে ক্ষমতায় ছিল, কিন্তু 2 টার্ম ক্ষমতা থাকার পরে শেখ হাসিনা যদি জানতো 3য় টার্ম তার ক্ষমতা থাকার সুযোগ নাই, আমি বিশ্বাস করি, দেশের জনগণও বিশ্বাস করে, শেখ হাসিনা ফেসিবাদী হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও তার এই ক্ষমতায়নটা তাকে প্রতিবাদ করত, বাধা প্রদান করত। আমরা স্বৈরাচার কেন হই? একজনকে দেখা যায় সে জনগণের খুব সেবা করে, কিন্তু যখন সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, ক্ষমতা তাকে এত বেশি সাপোর্ট দেয়, তখন সে স্বৈরতান্ত্রিক সিস্টেমে চলে যায়। শেখ হাসিনা তো 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল। কেন? তিনি প্রকাশ্যে বলেছেন কোন একটা অনুষ্ঠানে, আমি আরো ক্ষমতা চাই। তিনি উন্নয়নের জন্য ক্ষমতা চাই বলেছেন জনগণের সামনে, কিন্তু আসলে তিনি দমনের জন্য ক্ষমতা চেয়েছিলেন, রাষ্ট্রকে আরো নিয়ন্ত্রণ করার জন্য, বিরোধী মতকে আরো নিয়ন্ত্রণ করার জন্য। এতদিনে ক্ষমতা থাকলে তিনি হয়তো আরো আয়নাগর সৃষ্টি করতেন, বিরোধী আরো অনেক নেতা হারিয়ে যেত, ভারতের সাথে আরো অনেক চুক্তি করতে পারতেন। এই জন্য ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকেন তারা যাতে ক্ষমতার মোহে অন্ধ না হন, ফেসিবাদী কায়দায় বিগত দিনে বিভিন্ন উদাহরণের কারণে
যে ফেসিবাদী কায়দায় যাতে একজন রাষ্ট্রনায়ক তার ফেসিবাদী চরিত্র উত্থাপিত না হয়, তার পাশাপাশি ক্ষমতার ডাইমেনশনের জন্য, রাষ্ট্রের নতুনত্বের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যাতে আরও নেতৃত্ব উঠে আসে, আরও ক্রিয়েটিভিটি জনগণ যাতে দেখতে চায়। অনেক সময় দেখা যায় আপনি বলছেন যে যা কিছু হোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে। দল চাইলে ধরেন কেউ যদি ভালো পারফর্ম করে সেক্ষেত্রেও সেই সুযোগ থাকে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু স্যার অর্থ স্যার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ঐক্যমতে যে বাস্তবতা দেখছেন, প্রধান 3টা স্টেক হোল্ডার, অন্যান্য দলও তো আলোচনা করছে, প্রধান 3টা স্টেক হোল্ডার বিএনপি, জামাত, এনসিপি, সেই জায়গায় সবার সঙ্গেই আলোচনা হয়েছে, এর মধ্যে আরও আলোচনা হবে। কোন জায়গায় মোটা দাগে ঐক্যমতের বাধা দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন শ্রদ্ধেয় আলোচক, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরাও প্রথম দফা বৈঠক আমাদের সাথে হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ডেট 6 তারিখ, আমরা 6 তারিখে আবার বসবো। সেখানে আমরা যেটা তুলে ধরবো সেটা হচ্ছে মৌলিক সংস্কারের যে কথা আমি বলেছি, বাংলাদেশে একটা মৌলিক সংস্কার দরকার, শুধু নির্বাচনী সংস্কার না। মৌলিক সংস্কারটার অর্থ কি সেটাই আমরা আমাদের দিক থেকে রূপরেখাটা পরিষ্কার করব। তো এখানে যেটা আপনার মতপার্থক্য হচ্ছে, প্রধানত দুটো জিনিস নিয়ে আপত্তিটা খুব প্রবল রাজনৈতিক এবং জনপরিসরে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আপনি কিভাবে সীমিত করবেন মানে একটা জবাবদিহির মধ্যে তাকে আনবেন, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কর্তৃত্বের বাইরে গিয়ে বা হস্তক্ষেপের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, তারা আসলে রাষ্ট্রের প্রতিষ্ঠান হতে পারবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রশ্ন, যে এই 72 সংবিধানের, এটা নিয়ে অনেক সেলিব্রেশন, অনেক উচ্ছ্বাস কোনো ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এই সংবিধানের কতগুলো ডেফিনিট প্রবলেম আইডেন্টিফাইড, মানে এটা প্রায় সব সেকশন থেকেই বলা হচ্ছে। 72 থেকেই বলা হচ্ছিল, 80-র দশকেও যখন সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল তখন এই তর্কগুলো এসেছে। এখন বিশেষত 2018 সালের পর থেকে, শুধু এই গণঅভ্যুত্থানের পর না, কিন্তু 2018 সালের পর থেকে সংবিধানের স্ট্রাকচারাল পাওয়ার স্ট্রাকচার, যেটা ক্ষমতা কাঠামো, সেটা ধরে আলোচনাটা কিন্তু শুধু মূলনীতি নিয়ে না, পাওয়ার স্ট্রাকচার, যে এক ব্যক্তিকে আপনি দেখবেন প্রধানমন্ত্রী এখানে যিনি এক্সিকিউটিভ হেড, তিনি সংসদ প্রধান, তিনিই দলের প্রধান, তিনি আবার পরোক্ষভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করেন এবং তিনিই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন। ফলে তাকে কোনোভাবেই, এবং এটাই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে বাংলাদেশে, হ্যাঁ, তার সাথে যদি আওয়ামী লীগের মতো এরকম একটা শক্তিশালী ন্যারেটিভ কারো থাকে, এই সংবিধানের স্বৈরতান্ত্রিক কাঠামো প্লাস আওয়ামী লীগের মতো এরকম একটা শক্তিশালী ন্যারেটিভ কারো যদি থাকে, সেটা ফ্যাসিবাদের রূপ নেয়। এটাই আমাদের গত 15 বছরের শিক্ষা। এখান থেকে এই সংবিধানটা একটা গণতান্ত্রিক সংস্কারের কথা এসছে। এখানেও মত পার্থক্য আছে, মানে আমরা অনেক ধরনের পোশাকি সংস্কারে কেউ রাজি হচ্ছে, কিন্তু এই যে পাওয়ার স্ট্রাকচারটা কার্ভ করার ক্ষেত্রে এটাকে একটা লিমিটের আনার মধ্যে এইটা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। এখানে তো মোটা দাগে ধরেন বিএনপি বলছে যে পরপর 2বার মাঝখানে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা এখানে মনে করি যে একজন ব্যক্তি, একটা দলেরও ক্ষেত্রে আপনি যদি স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না চান, তাহলে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার কোনো দরকার নেই। একটা বিএনপির মতো দলের কথাই চিন্তা করেন, বিএনপি এত বড় একটা দল, তার তো অসংখ্য নেতৃত্ব এবং তারা দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সেরকম একটা, এবং এই দলটা যদি ভাইব্রেন্ট থাকে, কাজ করতে থাকে, তার তো একটা নেতৃত্ব তৈরির একটা প্রসেস বা মেকানিজম এই দলের মধ্যে আছে, ঠিক আছে, সেটা আমরা জানি। তাহলে তো এই দলে অসুবিধা কোথায়? আপনি 2বার প্রধানমন্ত্রী থাকবেন জীবনে সর্বোচ্চ, তারপর আপনি দলের দায়িত্ব নেবেন, অন্য আরেকজন আসবে, সে, এটা তো ইন্ডিয়াতেও এরকম, ইভেন ইন্ডিয়াতেও আছে, দলের প্রধান এবং সংসদ নেতা এটা আলাদা আলাদা ব্যক্তি হন। এবং 2বারের বেশি কেন দরকার নাই? আপনি ধরেন যে শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখলাম, বা অন্যান্য ক্ষেত্রেও এটা বলা যাবে যে যখনই সে জানে যে তার কোনো, তিনি আবার আসতে পারবেন, 2বার আসবেন, এরপর একবার গ্যাপ দেবেন, তারপর আবার আসতে পারবেন, কিংবা একবার গ্যাপ দিলেন, 6 মাসের সংসদের মধ্যে যিনি এক্সিস্টিং প্রধানমন্ত্রী আছে তার বিরুদ্ধে একটা অনাস্থা দিয়ে আবার আসতে পারবেন। এটা হলে কি হয়, তার স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতাটা বাড়ে, কারণ তিনি এমন একটা সেটআপ, তিনি যেহেতু জানেন যে তার লম্বা সময় আছে, এমন একটা সেটআপ তিনি চারপাশে করে নেন যেটা আসলে স্বৈরতন্ত্র তৈরি করে। কিন্তু আপনি যদি এটা নিয়ম করে নেন, যেমন দেখবেন ডক্টর ইউনূসের মধ্যে একটা দেশকে কিছু ডেলিভার করার একটা প্রবণতা আছে, আমরা তার মধ্যে এই মানে তাগিদটা দেখতে পাচ্ছি। এটা কেন? কারণ উনি জানেন যে ওনার মেয়াদ কখনোই 2 বছর বেশি হবে না, লেস দেন 2 ইয়ার্স। উনি জুনের মধ্যে, সর্বোচ্চ জুন, যেটা 22 মাস, ফলে উনি কিছু দিয়ে যেতে চান যেটা আমরা সবসময় মনে রাখবে। তো এখানেও আপনি যদি একজন ব্যক্তি যদি জানেন যে তিনি 10 বছর হোক 2 টার্মসে, কিংবা 8 বছর হোক, তখন দেখবেন যে তার মধ্যে আমি এমন কিছু কাজ করে যাব এই 2 টার্মে যেটা মানুষ সবসময় মনে রাখবে, এরকম একটা প্রবণতা তৈরি হবে। অন্যদিকে যখন আপনি তাকে এরকম কোনো সীমা দেবেন না, তখন যেটা হবে, তিনি আসলে আপনার এক অর্থে কিলেবল হয়ে উঠবেন।
বাংলাদেশের বাস্তবতায় আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমান তিনি যেভাবে বাকশাল কায়েম করার মধ্যে দিয়ে ক্ষমতাটাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন এবং তার পরিণতি খুবই দুঃখজনক পরিণতি, আমরা কেউই এই পরিণতি চাই না, কিন্তু এটা তো ঘটেছে। এই যে ক্ষমতা আপনি আর নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পথে সকল ধরনের বিরোধিতাকে বন্ধ করে দিচ্ছেন, তখন এটা করছে। শেখ হাসিনার ক্ষেত্রে দেখেন তাকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে এই ধরনের ক্ষমতা যখন একজনের হাতে অ্যাবসলিউট পাওয়ার আনলিমিটেড সময়ের জন্য থাকে, তখন আসলে এই পরিণতিগুলো ঘটে। এবং বাংলাদেশে আপনি বলছেন যে এটার আসলে বিকল্প নেই। এখন একটা কথা বলি, ধরেন মানুষ বা এখন এই গণঅভ্যুত্থানের পরে যে সচেতনতা ডেভেলপ করেছে, যে তরুণ প্রজন্মের মধ্যে যে সচেতনতা ডেভেলপ করেছে, এবং বাংলাদেশের মানুষ একটু রাজনীতি বিমুখ ছিল, এই অভ্যুত্থানের পরে তো একটু ধরেন আমজনতার মধ্যেও একটু অন্যরকম সচেতনতা ডেভেলপ করতে, সেই জায়গাটাই ধরেন কোনো দল এরকম স্বৈরাচারী আচরণ করছে, কোনো দল ভালো পারফর্ম করছে না, এবং ভোটের সিস্টেমটা যদি ঠিকঠাক করা যায় সেক্ষেত্রে তো ধরেন আপনি তারা ফেল করে দেন। কেউ যদি এরকম আচরণ করে, কেউ ধরেন রাজি হচ্ছে না এরকম এই বিষয়গুলো, সেটাও তো একটা ভালো পন্থা। হ্যাঁ, মানে জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে, জি জি, এবং 5 বছর অন্তর অন্তর ভোটের ব্যবস্থাটা যদি, এটাও আমাদের মৌলিক সংস্কারের একটা অংশ, যে আপনি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, এটা নিরবিচ্ছিন্ন হতে হবে। বাংলাদেশে বাস্তবতা দেখা যাচ্ছে যারা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে, তারা কোনো না কোনো একটা ছুতা ধরে মানে ক্ষমতায় থেকে যেতে চাচ্ছে নির্বাচন ছাড়াই। এটা আপনি একবার ধরে 72 থেকে এই হলো ইতিহাস পুরোটা সময়। তো সেইখান থেকে আপনাকে মানে অন্তত মানুষ যেন ভোটটা 5 বছর পর পর দিতে পারে। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ তো আসলে একটা দলকে সরকারে পাঠায় কিংবা তার আসনে একজন প্রার্থীকে পাঠায়, তারা কিন্তু বলে দেয় না যে আমি অমুক লোকটাকে আপনার দলের অমুক লোকটাকে প্রধানমন্ত্রী চাই। আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন, যেমন এই মানুষকে যারা একটা দলকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আলাদাভাবে যে আপনি কি একটা দলের একজনকে 2বারের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান, তারা বলবে না, দেখতে চাই না। এখন এটা তো আপনি যাচাই করছেন না। দলগুলো যে যুক্তিগুলো দিচ্ছে, মানে যারা 2বারের বেশি রাখতে চায়, তারা বলছে যে মানুষ আমাকে ভোট দিলে আমি এটা করলে অসুবিধা কোথায়? মানুষ আপনাকে 5 বছরের জন্য ভোট দিয়েছে, মানে এই না যে আপনি এরপরে একবার এই সম্মতিটা নিয়ে 5 বছরের মধ্যে যা যা করবেন সবই পিপলের উইল, এটা কিন্তু না বাস্তবতা। পরিষ্কার। হেলাল ভাই, এই যে মানে বিএনপির আসলে যুক্তি কি, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেন দরকার? দেখেন, সমস্ত যুক্তি আমি মানলাম, জি, মাওলানা ইয়াসিন সাহেব যেটা বললো এবং তুষারও যেটা বললো সব মানলাম, কিন্তু আপনি কি এই যুক্তিটা মানবেন না যে একজনের সিটিজেন রাইটস বলে একটা কথা আছে, নাগরিক অধিকার, সে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার একটা নাগরিক অধিকার থাকে না মানুষের? আপনি সেই অধিকার থেকে কেন খর্ব করবেন? তুষার যেটা বললো যে জনগণ তাকে যদি ভোট দেয়, যে যুক্তি নাকি বিরোধী দল বললো যে যুক্তি বিরোধী দলগুলো আমরা অন্যান্য রাজনৈতিক দল দেখায়, তো সমস্যা কি? এইটার বিপক্ষে সে বললো যে এরকম তো আপনাকে ভোট দেওয়া মানে আপনি যা ইচ্ছে তাই করবেন না, যা ইচ্ছে তাই করলে কি হবে তাও কিন্তু বললো। সুতরাং আপনি যদি, আমরা কিন্তু 2 বছর 2টা টার্ম থাকার যুক্তিও দেখেছি, 3য় টার্ম কেন থাকতে হবে তারও যুক্তি দেখিয়েছি, যে মানুষ ওই যে অ্যাবসোলিউট পাওয়ার ক্রাফটস অ্যাবসোলিউট, একটা কথা আছে না, আমরা জানি যে 2 টার্ম যদি থাকলে তার মধ্যে একটা স্বৈরাচারী হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, এটা মানুষের বেসিক ইনস্টিংক্ট। এটা ভেবে আমরা সাইকোলজিক্যালি বলছি ওখানে একটা ইন্টারাপশন দরকার, ইন্টারাপশন হবে। এরপরে যদি সে নির্বাচিত হয় মানে আমি বলছি তার সিটিজেন রাইটসকে আপনি তার প্রিভিলেজ, যেটা তার প্রিভিলেজ যে আমি ভোটে দাঁড়াবো, আপনি সেটা খর্ব করতে পারেন না। আমাদের যুক্তি এটা। আর প্রধানমন্ত্রীকে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী মানে যিনি প্রধান হন সরকারে, তিনি স্বৈরাচারী হওয়ার প্রবণতা, তার জন্য তো বিএনপি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যে মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। আপনারা বলছে, বিএনপি তো বলছে তো যে উপরাষ্ট্রপতির পদ বলেছি, উপপ্রধানমন্ত্রী পদ বলেছি, এবং এও বলেছি যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর কোন কোন বিষয়ে আলোচনা হবে, কোন কোন বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারবেন মানে ভলান্টারিলি, এবং কোন বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আপনার আলোচনা হবে। আবার প্রধানমন্ত্রীটা জবাবদিহিতার জায়গা রয়েছে, আমাদের একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট থাকবে। আমরা বলছি এই সমস্ত সংস্কারের কথা আমরা সেই 2016 সাল থেকে বলে আসছি। এখন আমার কথা হলো যে দেখেন, এবং আমরা যে দেখেন আমরা এই সমস্ত সংস্কার কতটা আন্তরিক, যে আমরা যে মানে বিবর্তনের ধারায় সে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত যে 31 দফা সংস্কার সবার প্রস্তাব, এই সংস্কার কিন্তু অনড় থাকছি না। আমরা বলছি যে সরকারের সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছে, দেখেন কতটা আমরা লিবারেল এইসব বিষয়, এবং সংস্কারের ব্যাপারে কতটা আন্তরিক, যে আমরা সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এবং এই 31 দফা আমাদের যে সংস্কার, এইগুলো আমরা প্রান্তিক পর্যায়ে কথা বলছি যে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা, জিনিসটা কি, এই আমরা এতটা আন্তরিক। কিন্তু এই যে আপনার জামাতে ইসলামের সাথে আজকে বৈঠক হলো,
নতুন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, আমাদের সাথে শুধু বৈঠকের পর বৈঠক, মানে বৈঠকের পর বৈঠক বলবো না, এটা কালে ভদ্রে করা বৈঠক, কিন্তু আলোচনা, তর্ক বিতর্ক শুধু চালিয়েই যাচ্ছে। গত 9 মাস ধরে, প্রায় 9 মাস ধরে আমরা এটা চালিয়ে যাচ্ছি, কিন্তু দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। আমার একটা বক্তব্য যে সংস্কার বলে আজকে যারা চিৎকার করছেন, কিন্তু সংস্কারের গতি যে ধীর, সংস্কারের গতি যে স্লো, এই ব্যাপারে কোনো কথা বলছে না। এইখানে আমাদের সন্দেহ হয় যে একটা সময় ক্ষেপণ করে আমাদের যারা অভ্যুত্থানের শক্তি, যে আমরা যারা আছি এখানে, আমাদের ভিতরে একটা অনৈক্য তৈরি করে সময় ক্ষেপণ করে কাউকে শক্তি সঞ্চয় করবে দেবার জন্য বা নিজের অপরিহার্যতা প্রমাণের জন্য কি কোন রকম কিছু ঘটছে কিনা। কারণ কি আমরা 2007 সালে দেখেছি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সরকার, তিনি কিন্তু একটা রাজনৈতিক শক্তি করতে চেয়েছিলেন, আপনারা সবাই জানেন 2007 সালে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হালে পানি পায়নি। সুতরাং আবার যে এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই যে তর্ক বিতর্কগুলো তুলে দিচ্ছে, কোনো কিছু রিজলভ হওয়ার পরে তর্ক বিতর্ক তোলা হচ্ছে, একটা জিনিস রিজলভ হচ্ছে, যেমন সংস্কার আর নির্বাচন। দেখেন, সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারবে, যখন এই কথাটা রিজলভ হলো তখন এর মধ্যে আবার দেখলাম কিভাবে যেন আসলো যে গণপরিষদ নির্বাচন। এখন আমার বক্তব্য, যদি গণপরিষদ নির্বাচন যদি আপনি কি সাস্টেন করতে চান, তাহলে এই সংস্কারের তর্ক বিতর্ক লাভ কি? গণপরিষদ মানে তো নতুন সংবিধান রচনা হবে, তাহলে এখন সংস্কারের কথা, এই কথাটা কিন্তু আপনার প্রথম আলোয় দেখলাম রেহমান সুমান সাহেব লিখছেন যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো, যে গণপরিষদও চাচ্ছেন, সংস্কারও চাচ্ছেন। মানে সংস্কার যদি করতেই হয় তাহলে গণপরিষদ তো নতুন সংসদ। এখন সংস্কারের যে বাস্তবতা এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় হচ্ছে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, যেটা মোটা দাগে এখন এই জায়গাটা ধরেন আপনারা অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, জামাত, তারা একমত যে সর্বোচ্চ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি ধর, আপনার কি মনে হচ্ছে না যে মানুষ, আমজনতা কিংবা যারা সরকারে আছেন, অন্যান্য স্টেক হোল্ডার, অন্যান্য সংস্কার কমিশনে যারা আছেন, ঐক্যমত্য, সবাই একটু চাচ্ছে যে আসলে এটা মাপার ব্যাপার। আমরা তো জনগণের পালস বুঝে কথা বলছি, আমরা তো বৃহৎ রাজনৈতিক দল, জনগণ কি চাচ্ছে সে তো রাজনৈতিক দলের মাধ্যমে প্রকাশ হয়। আপনি যদি বলেন আমজনতা বলছে, এটার তো কোনো ব্যারোমিটার নেই। হ্যাঁ, ব্যারোমিটার আছে, যে সমস্ত রাজনৈতিক দলগুলোই তো জনগণের প্রতিনিধিত্ব করে। তা আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল, ছাড়াও আমাদের প্রায় 50 বছরের অভিজ্ঞতা রাজনীতিতে, তাই না? আমরা এবং 4 বার আমরা দেশ চালিয়েছি, সমস্ত এবং এই দেশের আপনার সিটিজেন যে মৌলিক অধিকার মানুষের, এই মৌলিক অধিকার বাস্তবায়ন করাও তো রাজনৈতিক দলগুলোর একটা প্রধান কর্তব্য। তা আমরা একজন সিটিজেন রাইটস, তার যে প্রিভিলেজ, এটাকে আপনি কেন খর্ব করবেন? আমরা তো বললাম, একটা লোক 10 বছর যদি প্রধানমন্ত্রী থাকে, 5 বছর যদি গ্যাপ দেয়, 15 বছর, 20 বছর বয়সে সে আবার প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা কিন্তু থাকবে, প্র্যাকটিক্যালি কিন্তু থাকবে না। কিন্তু তার মানে এই না যে আপনার সিটিজেন রাইটসকে, তার প্রিভিলেজকে আপনি খর্ব করতে পারেন। এটা তো মৌলিক অধিকার হরণ করার সমান। একটা লোকের মৌলিক অধিকার, মানে মৌলিক অধিকার এই 5টার জন্য বলছি না, সিটিজেন রাইট যেটা, এটা তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে নেই তো। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সেই দেশের কালচার, সেই দেশের হিস্ট্রি, সেই দেশের আপনার এনভায়রনমেন্ট, সেই দেশের মানুষের মানে এথনিক্যাল যে আপনার চিন্তা এবং চেতনা, সব তো বাংলাদেশের মতন না। আমরা সেই পথে এখনই যাব না, তাই বলছেন? এটা তারা সময় নেবে, হয়তো আরো সময় নেবে। যাইতে হবে না তাও না, যাইতে হবে তাও না, এটা একটা মাঝামাঝি পর্যায়ে, কিন্তু তার জন্য সময় লাগবে। এরকম যে বিএনপি রাজি হলে জিনিসটা হয়ে যায় না, এমন একটা অমৌলিক, এমন একটা ইরেশনাল এবং এই যে মানুষের অধিকার খর্ব করার মতো একটা বিষয়ে আমরা কেন একমত হবো আপনি বলেন? ধরেন আপনারা 694, 91 অথবা 94 এই সংস্কার প্রস্তাবের মধ্যে 500-র বেশি বিষয়ে একমত। এই যে মোটা দাগে 2-1টা বিষয়ে যে এইসব বিষয় সমাধান হবে, সব বিষয়ে কি মনে হচ্ছে না বিএনপি একটু নেগেটিভ ভাইব পাচ্ছে এত বিষয় একমত হওয়ার পরেও? না, শোনেন, আমরা তো সমস্ত বিষয় যেহেতু একমত, 2-1টা বিষয় যদি ঐক্যমত না হয় তাহলে সংসদে যায়, আলোচনায় ঠিক হবে, তর্ক বিতর্ক যাই তার জায়গাতে সংসদ, ঠিক হবে। আমি সেটা বলছি যে মোটামুটি সব রাজনৈতিক দলই কিন্তু আপনার এইসব সংস্কারের প্রশ্নে আমরা সবাই ঐক্য। আমি আমাদের আন্তরিকতার কথাও বললাম যে আমরা একত্রিত ভাবে অনার্থ থাকছি না, যদি তার কোনো দফা উপযোগিতা হারায় তারপরে সে চেঞ্জ করা হবে, এবং আমরা আবার সরকারের সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছি।
3টা আলোচনা করলাম, অনেক প্রস্তাব দিয়েছি। দেখেন সরকার আমাদেরকে হ্যাঁ না বলেছে, আমরা লিটারেচার করে কেন এটার পক্ষে হ্যাঁ কেন একমত না তাও বলেছি, অনেক কথা বলেছি, আমরা এতটা আন্তরিক। কিন্তু সরকার বারবার একটা টার্মিনোলজি আপনার রাইজ করছে, একটা টার্মিনোলজি শেষ পর্যায়ে তো এরপরেই তো সংস্কার প্রস্তাবের ঐক্যমত যেগুলো ঐক্যমত হবে ভাই, সেগুলো গত 9 যদি আন্তরিক থাকতেন আপনি সংস্কার কোশ্চেনে, যদি সরকার যদি আন্তরিক থাকতো তাহলে এতদিন দৃশ্যমান কিছু করতো। অন্তত আমরা যেটা বলছি, দেখেন টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরা তো কোনো আপনার ম্যানিপুলেট ইলেকশন নেই, টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইট ইজ ইউর বেস্ট প্রায়োরিটি। আদার প্রায়োরিটিস ইউ হ্যাভ, আমরা জানি আদার প্রায়োরিটিস ইউ হ্যাভ, এইটা যেটা আপনার যতটা দায়িত্ব তার থেকে বেশি নতুন সংসদের সব বেশি দায়িত্ব, তাই না? আপনার যতটা দায়িত্ব, কারণ কি এই সরকারের লোকবল, স্ট্রেংথ, ম্যান্ডেট, অনেক কিছু, ম্যান্ডেট তো জনগণের অভিপ্রায়, এটা তো আছে। এইসব মানে দায়িত্বের বাইরে যে তার যে দায়িত্ব যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে অনেক ইনস্টিটিউশনের সংস্কার প্রয়োজন, অনেক কিছু সংস্কার, সংবিধানের সংস্কারের কথা আমরা বলছি, সব সংস্কারের কথা আমরা এখন যদি আপনি বলেন যে আপনার দুদকের সংস্কার না করে নির্বাচন হবে না, পুলিশের সংস্কার না করে নির্বাচন হবে না, আরে ভাই আপনি যতই নির্বাচন তো বলে দিয়েছে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের বাইরে কোনো হবে যাবে না। এই ডেটটাকে এটা টেন্টেটিভ ডেট, আপনি কেন তার ফিক্সড করতে সমস্যা কি? আমরা অনেক রাজনৈতিক দল চিৎকার করে বলছে, জামাতও বলেছে, এনসিপি হয়তো বলেনি, আমরাও বলেছি, আরো অনেক রাজনৈতিক দল, তা আপনি বললে সমস্যাটা কি? প্রত্যেকটা সরকারের তো একটা ভাই নির্দিষ্ট মেয়াদ থাকে, একটা নির্দিষ্ট পরিকল্পনা, কিন্তু বলছেন না কেন? বলছেন না কারণ আপনার বিরুদ্ধে আমরা তো সন্দেহ করছি যে আপনি যে এক্সপোজারগুলো দেখাচ্ছেন, যে আপনার অপরিহার্য তুলে ধরছেন, এই জন্য আমরা মানে পলিটিক্যাল ম্যাচুরিটি থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে এর পেছনে কোনো কাহিনী আছে কিনা, কারণ 2007 সালে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি ইয়াসিন আরাফাত আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে আছেন। দর্শক, আবারও স্বাগত। আর এই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কারের ঐক্যমত কতদূর। ইয়াসিন আরাফাত, বেশ কিছু বিষয় আছে, একটু আপনার মতামত চাই। সেটি হচ্ছে যে সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 করা, এই জায়গায় একটু আপনার মতামত চাই। জামাত আছে এই জায়গাটাই আপনার একটু মতামত জানতে চাই। 21 সংসদ নির্বাচনের জন্য, মানে নির্বাচন করার জন্য আসলে এই জায়গায় বিরোধিতা করেছে বিএনপি। সংসদ নির্বাচনে বয়স সংক্রান্ত বিষয়ে জামাত ইসলামী বয়সটা কত বলেছে সেটা আমার স্পেশালি জানা নাই। তবে 21 জামাত ইসলামী সমর্থন করবে না, আগে 25 ছিল, হয়তো 2-1 বছর মিনিমাইজ হতে পারে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পড়াশোনার ধরন, আগে এক সময় ক্লাস 1-এ ভর্তি হতে হতে একটা শিক্ষার্থীকে, গ্রামীণ শিক্ষার্থীকে 7-8 বছর বয়স হয়ে যেত। এখন দেখা যায় প্লে নার্সারি থেকে পড়াশোনা শুরু করতে করতে তার যে ম্যাচুরিটি, সেটা অবশ্যই 2-3 বছর এগিয়ে রাখা যায় একটা জনগোষ্ঠীকে। তার পাশাপাশি এখন তরুণ প্রজন্ম যেভাবে সামগ্রিক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশের পলিসি, আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে, সুতরাং তাদেরও রাজনীতিতে অংশগ্রহণ করার যে অধিকার আছে সেটাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। আমাদের এই হেলাল ভাই তখন পর্যন্ত সংস্কার বিষয়ে যে কথাগুলো আসছে, কথা দৃশ্যমান, আমি তো মনে করি দৃশ্যমান অনেকগুলো ঘটনা আছে। আরেকটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার বা যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, সবার মতামত নিয়ে একটা পলিসি নির্ধারণ করা, এই পলিসিকে নিয়ে নিজেরা নিজেদের কমিশনে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলের কাছে উত্থাপন করার মতো করে রাজনৈতিক দলকে দেন, আবার ওই রাজনৈতিক দল তার নির্বাহী কমিটি, তার স্থায়ী কমিটি বা তার পার্লামেন্টারি বোর্ড অথবা সর্বোচ্চ কমিটিতে আলোচনা করে তারাও একমত হওয়া। শুধু একটু তো সময় আপনাকে নিতে হবে, কারণ যদি তাড়াহুড়া করতে গিয়ে যদি সংস্কারে আপনি মৌলিক কোনো গলদ সৃষ্টি হয়, যেটা পরবর্তীতে সংশোধন করার সুযোগ দেখা যাচ্ছে যে সমালোচনা হবে, কমে যাবে, সেক্ষেত্রে আমি মনে করি এখন যে সময়টা রাষ্ট্র নিচ্ছে এটা অতটা বেশি না, কিন্তু আরেকটু সচল করার বা আরেকটু দ্রুত করার সময়। ধরেন গত আরেকদিন টকশোতে লাস্ট হয়তো 2-1 দিন আগে একজন বলছিলেন যে ধরেন এখন পর্যন্ত যেসব বিষয়ে মোটা দাগে একমত হয়ে গেছে রাজনৈতিক দল, ধরেন আপনাদের কাছে যে শীটগুলো গেছে, জি জি, সেই শীটগুলো তো টিক চিহ্ন দেওয়ার ব্যবস্থা ছিল, সেগুলোতে ধরেন একটা মানুষকে ধারণা দেয় যে ঠিক আছে 200 বিষয়ে সবাই একমত হয়েছে বা 300 বিষয়ে সবাই একমত হয়েছে, সেরকম একটা কিছু তো জনগণের কাছে মেসেজ এখনো গেল না ঐক্যমতের জায়গাটাই, সেটি একজন বলছিলেন। এখানে কিন্তু দেখেন সংস্কার কমিশন গঠনের উপর তারা কিন্তু জুলাইকে টার্গেট করছে, তারা কিন্তু বলছে এই সময়ের মধ্যে তারা একটা ঘোষণা দিতে চায়।
আমার মনে হয় সে টার্গেটে তারা এগোচ্ছে। বিএনপির সাথে কয়েক দফা বসলো, জামাতের সাথে এর আগেও বসছে, আজকেও বসছে। আজকে বসার পরে আমাদের প্রয়োজন মনে হয়েছে আরও কিছু বিষয়ে আমাদের সরাসরি ডিসকাস হওয়া প্রয়োজন, কারণ রাষ্ট্রের নীতিগত মৌলিক বিষয়ে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবার সাথে আলাপ আলোচনা করে একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে যদি একটা সনদ ঘোষণা হয়, এটা জাতির জন্য বৃহত্তরভাবে কাজে লাগবে। তার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম, যারা তরুণ প্রজন্মের প্রায়োরিটি নিয়ে বারবার কথা আসছে, তরুণ প্রজন্ম অবশ্যই আমাদের মুরব্বী যারা আছেন তাদের আমরা পরামর্শ নিব, গ্রহণ করব, কিন্তু তরুণ প্রজন্ম যেহেতু এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগের ভূমিকায় ছিল, নেতৃত্ব দিয়েছে, সুতরাং তাদের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। তরুণ প্রজন্মের চাওয়া পাওয়া প্লাস আমাদের রাষ্ট্রের কাঠামো সকল বিষয় ঠিক করা, বিশেষ করে এদেশের 90% মুসলমানের যে সেন্টিমেন্ট, যেমন আজকেও সংগঠনের মূলনীতির জায়গায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস, যেটা আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে, জামাত ইসলাম এটা মানে একদম খুব শক্তিশালীভাবে উপস্থাপন করেছে। নির্বাচন এই সংস্কার কমিশনও তারা একমত হয়েছে, তারা এটা ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে। এরপরে বহুত্ববাদ যে প্রস্তাবটা ছিল, এটা বাদ দেওয়ার ব্যাপারেও কমিশন একমত হয়েছে। এরকম অনেকগুলো বিষয় আসলে আলাপ আলোচনা যত হয়, তত দূরে সরে যায়। আমরা এখন একটা সংস্কার কেন আসছে, আমি তো মনে করি 5 আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে যদি সকল রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে, একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার বিষয়ে সামগ্রিকভাবে এক লাইনে থাকতো, এক মতে থাকতো, এক পথে থাকতো, তাহলে আমার মনে হয় এই রাষ্ট্র এই সংস্কার সিস্টেমটাকে আরো বেশি এগিয়ে নিতে পারত। অনেক ধন্যবাদ স্যার। হয়তো স্যার বিএনপির তো নিজেদের একটা 31 দফা আছে এবং সেটা তারা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছে, এটা তাদের নিজের দলের নীতি পলিসি, সবার সমাবেত করেছে, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে যে এটা ছুড়ে ফেলে দিতে পারবে না সেটার একটা গ্যারান্টি 31 দফা। এবং এখনো যেসব বিষয়ে বিএনপি একমত হচ্ছে সেই জায়গায়ও এটিও তো বোল্ডলি সামনে আসবে। 31 দফা কিন্তু অনড় থাকছে না, এটাও বলছে। আমি জানতে চাচ্ছি যে বিএনপি কি মানে সহযোগিতা করছে বলে মনে হয় টোটাল প্রক্রিয়ায়? এটা হ্যাঁ বা না উত্তর দেওয়া কঠিন। বিএনপি অনেকগুলো সংস্কার প্রস্তাবে রাজি, তারা বলছে, কিন্তু আমরা যেটা প্রধানত সমস্যা পাচ্ছি সেটা হচ্ছে যখনই রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আসছে, যখন আমরা বলছি এটাকে ডিস্ট্রিবিউট করা দরকার, ইনস্টিটিউশনগুলোকে স্বাধীন করা দরকার, সেখানে কিন্তু বিরোধিতা। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। আপনি দেখবেন যে এখানে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কেন ডিসফাংশনাল, এর একটা প্রধান কারণ হচ্ছে প্রধানমন্ত্রী, সরকারি দল শুধু না, প্রধানমন্ত্রী যিনি প্রধান ব্যক্তি, তিনি তার আজ্ঞাবহ লোককে এই সমস্ত প্রতিষ্ঠানে বসান এবং তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে কাজ, তাদের মনে হয় একটা দলের কর্মীর মতো তারা আচরণ করেন। এই জন্য প্রস্তাবটা এসছে যে এই সাংবিধানিক পদগুলোতে এমন একটা বডির মাধ্যমে নিয়োগ দেওয়া হোক যেটা কিনা প্রধানমন্ত্রীর কথায় তাকে চলতে ফিরতে পারে, কারণ প্রধানমন্ত্রী তো আসলে সরকারের একজন ব্যক্তি, তিনি তো রাষ্ট্রের প্রধান না। ঠিক আছে, এই জিনিসটাতেই আপনার বিএনপির দিক থেকে বিরোধিতা আছে। এনসিসি গঠনের জায়গায়, এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল, বিএনপি বলছে যে এটা তো অনির্বাচিত। এটা কিন্তু ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, কারণ হচ্ছে এখানে প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, বিরোধী দলে থাকবেন, সরকারি দলের স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, এরা কিন্তু সবাই নির্বাচিত। এমনকি উচ্চকক্ষের সরকার, বিরোধী দল প্রধান, এই দুই দলের বাইরের একজন মানে সংসদ সদস্য তিনি থাকবেন, এরকম একটা ফরমেশন। আপনি বলতে পারেন যে এটাকে আরও সাউন্ড করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু এই প্রতিষ্ঠানটার জরুরত আমি মনে করি যে বাংলাদেশে বাস্তবতা অস্বীকার করা যায় না। আমাদের আসলেই যদি আমরা 5 বছর অন্তর অন্তর দেখুন, প্রশ্নটা তো শুধু যারা শুধু নির্বাচনের দাবি জানাচ্ছে তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় না, কারণ শুধু নির্বাচনের দাবি জানিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না। এবার হয়তো পারা যাবে, এর আগেও তত্ত্বাবধায়ক এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা কোনো রকমের ইলেকশন করে সুষ্ঠু নির্বাচন করা গেছে, কিন্তু এটাকে ধরে রাখা যায় নাই। ফলে যারা মৌলিক সংস্কার চাচ্ছে তারাই আসলে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। মানে সেই দিক থেকে আমরা মনে করি যে আমরা বলেছি যে মানে এখানে তো একটা গলদ আছে যে সরকার দলগুলো ক্ষমতায় এসে আর ক্ষমতা ছাড়তে চায় না। আবার আপনি যে তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন, এটার দুটো সমস্যা। একটা হচ্ছে এখানে যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন, দেখেন আপনি নিয়োগ দিচ্ছেন সাবেক বিচারপতি কিংবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এরা এখন যখনই দলগুলো জানে, আবার এই নিয়োগটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হাতে, ফলে দলগুলো জানে যে তত্ত্বাবধায়ক সরকার এরা যাবে, তখন তারা শুরু থেকেই এখানে নিজেদের লোক বসানোর চেষ্টা করে। এটাই কিন্তু চতুর্দশ সংশোধনী, যেটা আপনার 111-এর আগে বিএনপি সময়ে এই যে কে এম হাসান সাহেবকে বসানোর জন্য যে কারসাজিটা, এখান থেকেই কিন্তু সংকটটা শুরু হয়েছিল এবং সেটারই দেখেন সেটা লগি বৈঠায় নিয়ে গেল, লগি বৈঠা থেকে 11 থেকে এই যে আওয়ামী লীগের দীর্ঘ 15 বছর অপশাসন। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমরা মানে সবাই মিলে বের করলাম, সেটাও কিন্তু ত্রুটিমুক্ত না।
এইখান থেকে আমরা বলেছি যে আপনাকে অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, মৌলিক সংস্কার মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষভাবে, এমনকি উচ্চকক্ষে শুনানিরও প্রয়োজন পড়তে পারে, মানে তারা রেকমেন্ড করতে পারে রাষ্ট্রপতিকে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে হবে, যেটা তত্ত্বাবধায়ক কিন্তু চাইলে একবার বাতিল করে দেওয়া গেছে, আবার বসানো হচ্ছে, আবার আপনি চাইলে বাতিল করে দেবেন, এইভাবে তো বারবার চলতে পারে না। আপনাকে একটা স্থায়ী নিরবিচ্ছিন্ন পথ বের করতে হবে। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বলেছি যে প্রয়োজনে এনসিসি এবং নির্বাচন কমিশন মিলে আসলে এটা একটা যে নির্বাচনকালীন যে অন্তর্বর্তী সরকার এটা গঠন করতে পারে, এবং সেখানে এটা আমরা বলেছি যে অন্তর্বর্তী সরকার বলেন না তত্ত্বাবধায়ক সরকার বলেন, যেটাই বলেন, এটাকে বলতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। দ্যাট মিনস এটা ওর যে রোলটা ডিফাইন্ড, 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে চলে যেতে হবে, অন্য কিছুর অভিলাষ দেখা গেলেই সে আসলে অবৈধ সরকার হিসেবে গণ্য হবে, সেটা যেন বোঝা যায়। এই জিনিসগুলো হচ্ছে মৌলিক সংস্কার। আপনি এগুলোতে একমত না হওয়ার আগ পর্যন্ত বা এগুলোর ব্যাপারে একটা অস্পষ্ট অবস্থান নিলে অন্য কতগুলো পোশাকি সংস্কারে একমত হয়ে আসলে লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে বিএনপি তরফ থেকে আরেকটা বলা হচ্ছে যে নির্বাচিত সংসদ আসলে সংস্কার করবে। এখানেও আমাদের একটা ফান্ডামেন্টাল দ্বিমত আছে। দ্বিমতটার কারণ হচ্ছে নির্বাচিত সংসদ সংস্কার করবে, তার মানে তারা বোঝাচ্ছে যে সরকার করবে। সরকার তো আসলে একটা দল, এবং সেই দলের কাছে 2/3 থাকে। 2/3 থাকে মানে আসনের 2/3 থাকে। আবার ভোটের 2/3 মানুষজন যদি 2/3 মেজরিটি একটা দলকে দেয়, না মানুষজন আসলে 2/3 দিচ্ছে না। আপনি ভোটের পার্সেন্টেজে দেখবেন মানুষ তো আসলে ওই দলকে দিচ্ছে না। 60 অলমোস্ট 60%। আমাদের যে এখন যে ধরেন মানে কনস্টিটিউশন, এখন যে ভোটিং ব্যবস্থা, এটা তো আনফেয়ার। এটা তো একটা মাইনরিটি ম্যান্ডেট নিয়ে আপনি নিজেকে মেজরিটি ক্লেইম করছেন। এটাকে বহু আগে এখানকার বিশেষজ্ঞরা বলেছেন কার্স অফ 2/3। এবং আপনি এই যে 2/3 অভিশাপ, এই 2/3 অভিশাপ যে বাংলাদেশের রাষ্ট্রের এমন কতগুলো পরিবর্তন বা এমন কতগুলো সিদ্ধান্ত দলগুলো নিয়েছে যেটার সাথে বাংলাদেশের জনগণের ন্যূনতম সম্পর্ক নাই, তারা জনগণের কাছে জিজ্ঞেস করেন না। যেমন আপনি তো জিজ্ঞেস করেন না যে ভাই আমরা তত্ত্বাবধায়ক বাতিল করে দিব, আপনি কি এর পক্ষে আছেন? আওয়ামী লীগ তো 2008-এর ইশতেহারে বলে নাই যে আমরা তো এসে তত্ত্বাবধায়ক বাতিল করে দেবো। তাহলে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা প্রতারিত হয়েছে। আমি তো আমার ভোটের বিবেচনাটা বদলাতে পারতাম যদি আমি জানতাম যে আওয়ামী লীগ এই কাজটা করবে। বিএনপি যেমন ধরুন 31 দফা আছে, এই 31 দফার কোনো মেজর কতগুলো দফা আমার যদি পছন্দ না হয় আমি ভোট দেবো না, ওখানে পরিষ্কার আছে। কিন্তু যদি বিএনপি এমন কোনো মেজর একটা চেঞ্জ আনতে চায় যেটা তাদের 31 দফায় নাই, তাহলে তো এটা জনগণকে আগে বলতে হবে যে আমরা কিন্তু ভাই ক্ষমতা আসলে এই কাজটা করবো। জি, এই সমস্যাগুলো আছে। অনেক ধন্যবাদ আজিজুর আলী হেলাল। ক্ষমতার জায়গাগুলোয় বিএনপি ছাড় দিতে চায় না, প্রধানমন্ত্রীর ক্ষমতার জায়গাটা বিশেষ করে এটা হলো পলিটিক্যাল একটা প্রোটেস্ট বা কন্টেস্ট করে কথা বলতে হবে। তাই আমি একটা জিনিস ক্লিয়ার হলাম এখন। এতদিন ভাবতো যে মৌলিক সংস্কারটা কি, আমি জানতাম সংবিধানের আগে ছিল 4টা মূলনীতি আর এখন তো 5টা না 7টা হয়েছে। এখন তো 5টা না 7টা হয়েছে। এইসব বিষয়ে তো আমরা সবাই ঐক্যমত। ওই যে উনি বললাম আল্লাহর উপর আস্থা, তারপরে জাতীয়তাবাদের কোশ্চেন, আরো কি জন্য বললেন বহুত্ববাদ বা এইসব তো একমত। তুষার একটা ভালো কথা বলছে যে মৌলিক সংস্কার বলতে সে বোঝাচ্ছে যে প্রধানমন্ত্রীর একছত্র অধিপতি এবং বিভিন্ন ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনের নিয়োগগুলো, এবং সাথে সাথে এনসিসির কথা বলছি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। আমরা যে প্রথমে এনসিসি দিয়ে শুরু করি, এনসিসিকে আমরা কেন প্রতিবাদ করছি যে আপনারা প্রধানমন্ত্রী মানে একটা প্যারালাল ক্ষমতা তৈরি করতে চাচ্ছেন। আপনার ফিলোসফিক্যালি আমরা জানি যে মেনি হেডস মেনি প্রবলেম। বাংলাদেশের যত মাথা তত সমস্যা। আমাদের স্থানীয় সরকারের যে আজকে যে অবস্টাকেলগুলো হয়, এত হেড স্থানীয় মাথা হইলে এক মাথা হবে কেন? আমি বলছি মেনি হেডস মেনি। আপনি এইভাবে বললে তো আপনার সাথে আরেকটা সেশনে আমার তর্ক করতে হবে। এখন আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতা কমাতে যে আপনি আরেকটা প্যারালাল সংগঠন তৈরি করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। আমরা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে কারা কারা যাচ্ছে, তারা নির্বাচিত কি অনির্বাচিত, এইটাকে প্রাধান্য দিচ্ছে না। আমরা প্রাধান্য দিচ্ছি আপনি প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকার প্রধানকে চ্যালেঞ্জ করবার জন্য আরেকটি প্যারালাল সংগঠন করছেন। অথচ যে কথাটা তুষার বলল, ইনস্টিটিউশনগুলো যদি আপনি ফাংশনিং করেন, ইনস্টিটিউশনগুলোকে নিয়োগের ব্যাপারে যদি আপনি কোনো অভিমত দেন, আমরাও কিন্তু অভিমত দিচ্ছি কীভাবে এই ইনস্টিটিউশনের প্রধানগুলো নিয়োগ হবে। যেমন দেখেন ন্যায়পালের কথা বলছি, বিভিন্ন ন্যায়পাল, অম্বুডসম্যান, এই যে আপনার বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে, এই ব্যাপারে তো বিএনপি একমত হচ্ছে, তাই না? কিন্তু আপনি আর একটা বডি তৈরি করবেন, যেই বডিটা আপনার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদেরকে চ্যালেঞ্জ করতে পারছে। 3টা হেড আপনার অলরেডি হয়ে গেল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা শেয়ারিং করবার জন্য এবং প্রধানমন্ত্রীকে জবাবদিহিতা আওতায় আনার জন্য পার্লামেন্ট রয়েছে। এবং আপনি যে ইনস্টিটিউশন কথা বলছেন, পার্লামেন্টের আচরণ তো বিগত সময়গুলো। আর একটা কথা বললো যে
নির্বাচনে একটি দল যায়, সরকার মানে তো দল না, সরকার তো বহু দলের সমান হতে পারে। বাংলাদেশে তো না 91 সালে বহু দলের সরকার ছিল না, 96 সালে বহু দলের সরকার ছিল না, 2001 সালে বহু দলের সরকার ছিল না, 2008 সালে বহু দলের সরকার ছিল না। একটা একক রাজনৈতিক দল হয়তো তার সংখ্যা বেশি থাকে। এখন আপনার এই যে তারপরে আছে কি 70 আর্টিকেলস, আমরা চেঞ্জের কথা বলছি, 70 আর্টিকেলস, যে কোন কোন বিষয়ে, কোন বিলের বিষয়ে তো অবশ্যই কথা বলা হচ্ছে এমপিরা। আগে যে 70 আর্টিকেলস সবাইকে আপনার বন্দী করে রাখা হতো সেটা তো এখন আর নেই। সুতরাং আপনি যে এনসিসির কথা বলছেন, এনসিসি করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বলছেন কি খর্ব করা, এই সেন্টেন্সটা কি ভালো শোনায়? আপনি বলেন প্রধানমন্ত্রী ক্ষমতাকে চেক এন্ড ব্যালেন্স করা। বাংলাদেশের বাস্তবতায় প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারেন, বারবার স্বৈরাচারী হয়ে ওঠে একটা বড় না না, এইটা স্বৈরাচার তো বিধি ব্যবস্থার মাধ্যমে মানুষ স্বৈরাচার হয় না। স্বৈরাচার বিধি ব্যবস্থা থাকার, শেখ হাসিনা স্বৈরাচার মাফিয়া ফ্যাসিস্ট হয়েছে কি কনস্টিটিউশন দিয়ে না, তার মন দিয়ে হয়ে গেছে, মন দিয়ে সংস্কার সবকিছু চেঞ্জ করছে। এই যে তুষার বললো না পার্মানেন্ট সেটেলমেন্ট কিছু হয়, আমাদের সংবিধান তো ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটা চুরে ফেলে দিছে না, ওরা তো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল। এখন আপনি যাই লেখেন, পরবর্তী যে সরকার তার যদি মনে যে ফ্যাসিবাদ জন্মগ্রহণ করে, মেন্টালি তার সেই দলের যদি ফ্যাসিবাদ তা আপনার ওই সমস্ত ব্যবস্থা চুরে ফেলে দেবে। অর্থাৎ আমি বলছি যে আপনার বিধি ব্যবস্থা দিয়ে আপনি মানুষকে নিয়ন্ত্রণ করা, এটা থাকে আপনার মনে, এটা থাকে আপনার মনে এই স্বৈরাচারী ব্যবস্থা, এবং তাকে চেক করবার জন্য আমরা বলছি যে সংসদটাকে যদি ভাইব্রেন্ট করেন তাহলে সে সংসদের কাছে জবাব দিই। এবং তুষার যেটা বললো যে ইনস্টিটিউশনগুলো, আমাদের নির্বাচন কমিশন, আমাদের অন্যান্য যে কমিশনগুলো আছে, দুদক আছে, আরো যে কমিশনগুলো আছে, এইসব সেখানে তো সরকারের লোকই বসে। এই নিয়োগের ব্যাপারে আপনি তর্ক করেন, এই নিয়োগের ব্যাপারে তর্ক করেন। এখন তো বলছি যে এই 9 মাসে কি কারিতা, উনি বললেন যে কিছু কিছু সংস্কার দৃশ্য কি কাজ করলেন। সুতরাং আমি বারবার বলছি, আপনি ব্যাকরণগতভাবে যুক্তি দিয়ে যত কিছু বুঝান, ও 9টা মাস পেরিয়ে গেল, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন এক্সপোজার মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, এবং কেন সে একটা ফিক্সড ডেট দিলে অনেক তর্ক বিতর্ক কমে যাবে, সে কেন দিচ্ছে না। অর্থাৎ তিনিও কি আলটিমেটলি মানে সেই ফ্যাসিবাদের যে কথাগুলো বলতো, স্বৈরাচার যে কথাগুলো বলতো, নির্বাচন দিব না, নির্বাচন তার মতো করে হবে, দেখতেছি এই সরকার তাই সে একই কথা বলছে। আমরা সেই জন্য বলছি যে আপনি মানে সংস্কার প্রশ্নে, সব প্রশ্নে বিএনপি তো ঐক্যবদ্ধ রয়েছে, কিছু কিছু তো দ্বিমত থাকবে, সেটা পরে আলোচনা করা যাবে। এবং জুলাই চার্টারে যেসব বিষয় ঐক্যমত হবে সেটা আমরা বিষয় জুলাই চার্টারও থাকবে। তারপরেও আপনি নতুন নতুন টার্মিনোলজি তুলছেন, নতুন নতুন কথাবার্তা তুলছেন। জি, অনেক ধন্যবাদ। আসবো দর্শক, ছোট একটা বিরতির সময় যাবো জনতন্ত্র গণতন্ত্র, কিছু ফিরছে আশা করি সমাজ। দর্শক আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান, ইয়াসিন আরফাত। নির্বাচনের যে সংস্কার কথা বলছিলেন আজিজুল বারী হেলাল ভাই, যে নির্বাচন খুব জরুরি বাংলাদেশের এখন যে বাস্তবতায়, সেই জায়গায় নির্বাচন নিয়ে এখনো বিএনপি ধোঁয়াশা দেখছেন, আপনি কি আসলে কোনো রকম সংশয় দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা দেখছি না, সময়সীমা আশাবাদী আমি যে একটা সুষ্ঠু ভালো নির্বাচন হবে। আজ হেলাল ভাই যে কথাটা বলছেন যে ওরা নির্বাচন দেবে না বা তাদের মতো করে দেবে, কিন্তু আমি এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশনের বর্তমান যারা সদস্য তারাও বলছেন যে জাতির ইতিহাসে এমন একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, কারণ বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই, সেটা আওয়ামী লীগের লোকজনও পারে নাই। এবং প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বারবার বলছেন যে এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ঐতিহাসিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে। আমি বিশ্বাস করি এই সংস্কারগুলো সেই সুষ্ঠু নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু বলছেন যে আমরা সংস্কারটা কেন উদ্যোগ নিলাম, তিনি বলছেন যে সংস্কার হতে হবে, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র নেতৃবৃন্দ সবার আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সংস্কারগুলো। সুতরাং জনগণের চাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্কারটা, একটা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা কিভাবে ছিল দেখেন, 3টা নির্বাচন হয়ে গেল, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলো না। দেশের আইন কাঠামো বা ব্যক্তি, এটা উভয়ের সমন্বয়ে কিন্তু জালিয়াতি করার সুযোগ হয়েছে। জি ভাই বলেছেন যে স্বৈরাচার হওয়ার জন্য আইন কাঠামো প্রয়োজন হয় না,
মন মানসিকতার দিক থেকে স্বৈরাচার হওয়া যায় না। স্বৈরাচার হওয়ার জন্য একজন ব্যক্তির মন মানসিকতার পাশাপাশি যদি সে রাষ্ট্রীয় আইন কানুন সিস্টেমের মাধ্যম থেকে সে যদি সাপোর্ট পায়, তখন সে আরো বেশি স্বৈরাচারী হয়ে। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আমরা প্রতিবারে কিন্তু সময় খুবই কম দিচ্ছেন, আমি এটা খেয়াল করেছি আপনাকে। হ্যাঁ, আমি রেকর্ডেড আছে, আপনি নিশ্চয়ই পরে দেখতে পারবেন। একটু বলি এই জায়গায় বলছি যে জনগণের প্রত্যাশার জায়গা থেকে, একটা নতুন বাংলাদেশ তৈরির জায়গা থেকে, তরুণ প্রজন্মের প্রত্যাশার জায়গা থেকে আমি বিশ্বাস করি সবাই সাপোর্ট দিবে। অনেক ধন্যবাদ। শেষ করতে হবে, কিন্তু মাঝে মধ্যে একটু শোনা যায় যে ওদের সংস্কার ছিঁড়ে ফেলা হবে, ওদের সংস্কার আমরা বদলাই ফেলবো। জনগণের আস্থাহীনতার জায়গায় আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারটা আগে বা তরুণ প্রজন্ম নির্বাচনের আগে কেন বলছি, কারণ এদেশের রাজনীতির উপর জনগণের বিশ্বাস থাকে না। শেখ হাসিনা বলছে নির্বাচন আরেকটা 15 দিন পরে দেওয়া হবে, 1-1.5 মাস পরে দেওয়া হবে, কিন্তু পরিষ্কার করে এদেশে কিন্তু অনেক সংস্কারের যে ঐক্যমত্যের যে বাস্তবতা সেটি এবং যে নির্বাচনের যে সময়সীমা দেওয়া হচ্ছে তার মধ্যে নির্বাচন সম্ভব বলে আপনার মনে হয় কিনা? অ্যাবসলিউটলি সম্ভব। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যার পজিশন থেকে টকশো দেশে কথা বলি কিংবা মাঠেও বক্তৃতা করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন দেশের মানুষের প্রতি একটা কমিটমেন্ট আছে, তাকে কিন্তু আবার বহির্বিশ্বে তার যে ইমেজ সেটা রক্ষা করতে হবে। তিনি জাতিসংঘের মহাসচিবকে পাশে বসিয়ে রেখে বলেছেন তিনি কি করতে চান। এটা খুব মানে জাতিসংঘের মহাসচিব তার আহ্বানে কিন্তু বাংলাদেশে এসেছে, তিনি এটা ভায়োলেট করবেন আমার কাছে এরকম মনে হয় না। এবং জাতিসংঘের রিপোর্টের মধ্যেও যেটা মানবাধিকার রিপোর্ট, সেখানেও বলা হয়েছে বাংলাদেশের মানে গভীর প্রোফাউন্ড রিফর্ম দরকার, এভাবে কথাটা এসেছে। এবং বলেছে বাংলাদেশের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন তথা কাঠামোগত বৈষম্যের উপাদান আছে, এটাকে ঠিক করতে হবে। এবং তারা তাদের মতো করে কিছু রেকমেন্ডেশনস দিয়েছে, আপনি এগুলো সম্পন্ন করবেন। এবং এই গিভেন সময়ের মধ্যেই বাংলাদেশে তিনি যেটা বলেছেন স্মরণকাল ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর সবচেয়ে ভালো নির্বাচন হবে, এটা আমরাও বিশ্বাস করি। বিএনপির সংশয় কেন? বিএনপি সংশয়, বিএনপি একটা মানে আমি বলবো যে একটা ট্রমার মধ্যে আছে। একটা ট্রমা হচ্ছে তারা লম্বা সময়ে একটা ক্ষমতার বাইরে, তার মধ্যে আবার তারা এই সময়টাকে মিসরিড করছে অনেক ক্ষেত্রে। তারা এই যে বারবার দেখবেন আপনি 1/11-এর সাথে তুলনা করে, 1/11 ছিল একটা বিরাজনীতিকরণ, হ্যাঁ, মানে পলিটিক্সকে মাইনাস করা। আওয়ামী লীগের 15 বছরের নব্য বাকশালী শাসন ছিল, সেটারই ধারাবাহিকতা। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ কিন্তু এই শর্ত দিয়ে ক্ষমতা এসেছিল, যে প্রণব মুখার্জি কিন্তু এটা পরিষ্কার করেছেন যে তারা ওই স্ট্রাকচারাল যে আপনার অ্যাডজাস্টমেন্টগুলো 1/11 সরকার সেটা তারা রক্ষা করবে। এবং আওয়ামী লীগ কিন্তু পলিটিক্সকে নাই করে দিয়েছে। বিএনপি আজকে আমার দেশ পত্রিকার মধ্যে এসেছে কতজন জামায়াতের কর্মী নিহত হয়েছেন, কতজন বিএনপি কর্মীকে তারা নিহত করেছে এবং যা তারা করেছে। এবং এখন আপনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই পলিটিক্সকে আবার ফেরত নিয়ে এসেছেন। এখন সকল দল যেভাবে রাজনীতি করতে পারছে, যেভাবে মতামত রাখতে পারছে, যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এত একই সাথে এই যে আপনি বললেন 3টা প্রধান স্টেক হোল্ডার একসাথে 3 দল রাজনীতি করতে পারে মাঠে, এরকম বাংলাদেশের লাস্ট কবে ছিল? জি, অনেক পরে। হেলাল ভাই, আপনি মানে বিশ্বাস করেন কবে নির্বাচন হচ্ছে? এক লাইনে একটু শেষ করবো। দেখেন কবে নির্বাচন হচ্ছে, আপনার মন কি বলে? বিশ্বাস করেন কবে? আমার কথা হলো যে এই যে ইয়াসিন ভাই তাদের যে দল জামাত, এর কিন্তু মুড সুইং রোগ হয়েছে। আমি দেখলাম মুড সুইং রোগ দেখেন না, এক সময় মুড পরিবর্তন করে। সেদিন বললো যে রোজার মধ্যে নির্বাচন দিতে হবে, আগে পরামর্শ দিয়েছে, আবার এসে 2 দিন পরে এসে বললো যে না, সংস্কার ছাড়া নির্বাচন। আপনার নেত্রীর সাথে একবার বললো যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, আর একবার বললো আওয়ামী লীগের বিচার। অর্থাৎ জামাতের মুড সুইং রোগ আছে, এটা আমরা দেখেছি। অতএব আর এই যে মানে আপনি বিশ্বাস করছেন নির্বাচন হবে, যেটা বলছে যে ডক্টর ইউনূস আপনার জাতিসংঘকে সামনে বসিয়ে বলছে অমুক তমুক, বিএনপির মধ্যে একটা ট্রমা সৃষ্টি হয়েছে, এইগুলো সে তার থট থেকে বলছে, তার থট। আর আমরা বিএনপি বলছি আমাদের এক্সপেরিয়েন্স থেকে। এখন থট এবং এক্সপেরিয়েন্সের পার্থক্য সেটা না হোক, আমরা বাংলাদেশে দেখবো যার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরে বাংলাদেশ এগিয়ে। অনেক ধন্যবাদ তিনজনকে এই রাতে মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।